একজনের মধ্যে একটা সব রকম নলেজ কী করে ইলেকট্রনিক থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে সব রকমভাবেই আসে তো আমার তো ছোটো বুদ্ধি দিয়ে বলছি মানে এই যে একটা সেন্টেন্স শুনি তার মানে ভিতরে কিছুই বুঝি না, কিন্তু মনে হচ্ছে ওখান থেকে হয়তো আপনি কিছু বোঝাতে পারবেন। ব্রহ্মবিদ্য ব্রহ্মবিভূতি কথাটা মানে করে তাই তো ওইটাই মানে তো, যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মের মধ্যে হয়। ব্রহ্ম মানে ওই যে বিদ্যুৎ যে মেকানিজম যেটা জানে, সেটা বিদ্যুৎ যে রাস্তা পাওয়ার যে জানে, সেটা ব্রহ্মকে সে জেনেছে আর কি। যেমন একটা গল্প বলছি, শ্রীরামকৃষ্ণের গল্প। এটা 4 বন্ধু ছিল, সেই 4 বন্ধু বেড়াতে যাচ্ছে, গেছে একজন বেড়াতে কোনো টাউনের মধ্যে রাস্তায় যাচ্ছে, প্রথম গেছে তো একটা বিরাট ক্যাম্পাসওয়ালা বাড়ি দেখেছে তারা, উঁচু উঁচু পাঁচিল, বিরাট, ভেতরে পাঁচিলে কিছুই দেখা যাচ্ছে না, তবে খুবই লাক্সারিয়াস কিছু একটা হয়, বিরাট বাড়ি। তখন এক বন্ধু ভিতরে কী আছে কী করে দাঁড়ানো, বলে তো উঠে দেখতে হবে। তা কোনো রকম হাঁচড় পাঁচড় করে একটা ছেলে উঠলো, উঠে বাইকটি খুবই অপূর্ব সুন্দর সুন্দর অদ্ভুত বলে পড়ে ওর মধ্যে লাফ দিয়ে চলে গেল। কী সুন্দর কিনা ওটা বলতে পারলো না, বলতে আসলে আসলেও না। এই করে করে 3 জনই ট্রাই করলো, 3 জনই লাভ দিল, কিন্তু ব্যস্ত হলো। ঠাকুর তখন বলছে যে ব্রহ্ম ব্যাপারটা এরকম বলা যায় না মুখে, বলার জন্য কেউ ফিরে আসে না, নিজে করে হয়ে দেখতে হয়। ওর একই ব্যাপার হলো, এই জন্য ওটা জিজ্ঞাসা করে উত্তর পাওয়া যায় না কখনো। ওটা যতটুকু অনুভব হয়, অনুভবের কতটুকু সেটা কালকে আমরা আলোচনা করেছিলাম। স্টেজ ওয়াইজে ঠাকুর বলছেন না, যাহা দিদিপ্রায়িত বিদ্যমান বিদ্যমান দিদিপ্রমাণ সেই ব্রহ্ম, সেই ব্রাহ্মণ যিনি তাকে জানিয়েছেন, হয়ে গেল ব্রাহ্মণ। তারপরে আবার কি হচ্ছে যে যারা যে আচরণে তাকে জানা যায় সেই আচার্য, তাকে হয়ে গেল। হ্যাঁ, আবার যারা 10টা পুরুষ আচার্যের থেকে 1 লেভেল নিচে, তাকে উঠতে হলো। আবার দেবতা আসলো, যে প্রত্যেক হৃদয়ে দীপান হয়ে বসে আছে শিবায় সহচর্য। এই করে 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 সাধারণ ঊর্ধ্বগতিতে অনুভবে যেতে হবে, তাই না? তাই এবার সৃষ্টি দ্বারা উল্টে নিয়ে স্বামীর সাথে যোগ করে নিষ্ঠা করে ওই যে বোঝা সব উল্টে দেবে। সৃষ্টির প্রারম্ভে কি আছে জানতে গেলে সৃষ্টির শেষ থেকে উজান বয়ে যেতে হবে। সেই মেকানিজমটা ঠাকুর আমাদের বলা আছে। সবসময় চেতন থাকেন, অচ্যুত। তাহলে তিনি ঘুমান যখন, তখনও চেতন থাকেন? এটা আমরা কি বেসিসে বলছি কথাটা? এটা তো জানি না। আপনি বললেন হ্যাঁ থাকে, কি বেসিসে বলছেন? চেতনটাই তা স্বাভাবিক তো। আর যেসব মানবিক যা ব্যাপার সব মানুষের করতে হয়, তাকে মানুষের খেতে হয়, মানুষের পায়খানা যেতে হয়। এই যে অনন্ত মহারাজ আত্মহত্যা করছে, ঠাকুর ডাক্তারি করতে করতে ফাট করে দৌড় দিলেন, তখনই ও দরজা ভেঙে ঢুকে। এই ব্যাপারটা কি এমনি মানে লজিক্যালি কি একবার না বারবার হচ্ছে? অনন্ত মহারাজের অস্তিত্ব যদি ঠাকুরের অস্তিত্ব হয় তাহলে হতেই পারে। বডি তো কানেক্টেড নেই না, করে তো তাই, তাহলে মাইন্ডটা এত স্পেশালি। যেমন ঠাকুর একটা ভালো উদাহরণ দিয়েছে, কিন্তু একটা মা ঘুমে যাচ্ছে, তার স্তন দিয়ে দুধ ঝরে পড়ছে, শিশু খাচ্ছে না, কিন্তু সেন্সেশন হচ্ছে শিশু স্তন পান করছে, এক্সাইটমেন্ট এমন হচ্ছে যে ফিজিক্যালি ওইটা হয়ে যাচ্ছে আর কি। তেমনই মেন্টালি এতটা টিউনিং আছে তার সাথে, টিউন এতটা যে তার এক্সিস্টেন্সটা আমার এক্সিস্টেন্সটা একই রকমের মনে হয়ে ঠাকুর সবার মধ্যে ফিল করছে। এরকম আরো অনেক ঘটনা আছে তো। সমুদ্রে জাহাজে আগুন লেগে গেছে, বহু আছে, বহু আছে। হ্যাঁ, ঘোড়ার চাবুক একটা বাড়াবাড়ি, মানে ঘোড়াকে চাবুক মারছে, পিঠে দাগ হয়ে গেল ঠাকুরের। না বাড়াবাড়ি না, হয়েছিল বাড়াবাড়ি মানে ফুটেছে এবং মানে অবিশ্বাস্য লাগলো। ঠাকুর একটা খুব অশ্লীল কথা বলেছেন নিয়ে, যে সেক্সুয়ালি এনগেজ না হয়েও সিমেন্ট ফল করে যায়। সেটা কি করে হয়? কি ব্যাপারটা হয় কি? ফিজিক্যালি এক্সাইটমেন্ট হয়, তেমনই চাবুক না খেয়ে এমন হয়েছে অনুভূতিটা পিঠে দাগ পড়ে গেছে। এটা ঠাকুরের ভাষা। ঠাকুর ব্যথাটাকে অনুভব করতে পারে, ঠাকুর ওর ব্যথাটাকে অনুভব করেছেন নিজের। উনি আর ঠাকুর অভিন্ন, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আছেন। ঠাকুর সেই ঈশ্বরের নরবিগ্রহ রূপ, সবার অস্তিত্বই তার নিজের অস্তিত্ব, সবকিছুই তিনি। তাই তো তিনি সর্ব, হে সর্ব। আমার সব থেকে আশ্চর্য লেগেছিল, আমি প্রথম দিকে যখন ঠাকুরের বই পড়া শুরু করলাম, ঠাকুর বলছেন
ওই কথাটা না, তখন তো আমি বিজ্ঞানে পড়ছি যে এরকম নির্জীব পদার্থ সজীব পদার্থের পার্থক্য আমরা পরীক্ষায় লিখছি, আর তখন ঠাকুরের বইতে পাচ্ছি আমি, তখন পড়ছি যে না, নির্জীব পদার্থ বলে কোনো পদার্থ নেই না। তখন মানে একই টাইমে আমি দুরকম, আমি তখন তো স্তম্ভিত হয়ে গেলাম, মানে যার মধ্যে নেগেটিভ পজিটিভ আছে সেটাই সজীব না, হচ্ছে সবই যে প্রায়ীদাকে বলছেন না, সবই সচ্চিদানন্দ, বালুকণাও। আমরা যে জ্বর যাবে না, কম চেতন বলে জ্বর বলি, আমার তুলনায় ওই কম চেতন, তাই জ্বর বলি আমি, এই চেতন আছে। কিন্তু একটা মানুষের জীবন ধারণের জন্য সমস্ত কিছুর অস্তিত্বের প্রয়োজনও আছে। এই মাটি, আলো, বাতাস, জল সব অস্তিত্বের প্রয়োজন আছে। তাহলে প্রয়োজন যদি থাকে, তার দায়িত্ব আছে সেই লোককে বাঁচিয়ে রাখা, বৃদ্ধি পাওয়ানো নিজের স্বার্থে। তাই ঠাকুর বলেন যা কিছু নিশ্চয়ই স্রষ্টা তার পিছনে আছে। আসুন, এরকম করে ঠাকুরকে সবার সামনে তুলে ধরতে হবে এবং তাকে সঞ্চারিত করতে হবে, সাংগঠনিক দৃষ্টিভঙ্গি দিয়ে করতে হবে না। না, সংগঠন আর ঠাকুর কি এক জিনিস? না, ঠাকুর একটা সোজা লাইন বলে নাও, ধর্মং বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, নেক্সট সঙ্গং শরণং গচ্ছামি। সঙ্গ পুণ্যপুঁথিতে বলা আছে যে এরকম সংগঠন আর কি, সংস্থা, মানুষের উপকার করার সংস্থা, মানুষের বন্ধু। বুদ্ধ হচ্ছে ধর্মের মূর্ত রূপ, ধর্ম হচ্ছে জীবন বৃদ্ধির কলাকৌশল, আর সঙ্গ হচ্ছে এই জীবন বৃদ্ধি যে লওয়াজিমা যেগুলোকে দরকার হয় সেগুলো সংরক্ষক, রক্ষক এবং বাস্তবভাবে সঞ্চারক দরকার আছে। যেমন ধরো তুমি থাকছো কোথায়, শিখরপুরে, তো আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমি দেখা করতে যে দেখলাম যে তুমি নেই ওখানে, তুমি কোথায়, বাটানগরে, তা আমার তুমি দায়িত্বটা শিখরপুরে, আমার প্রয়োজনীয়তা কোথায়? বন্ধু যদি বাড়ি বদল করে তাহলে সে বাড়ি দেখতে লোকে যায় না, বন্ধুর সঙ্গে দেখা করতে অন্য বাড়িতে যায়। হ্যাঁ, ঠাকুরের সংগঠন তখন ঠাকুরের কোনো আদর্শ মেনে চলা হবে না, সেটা কি ঠাকুর? না 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 না, বলা যাবে না, বলা যাবে না। ঠাকুরের কোনো কিছু পরিবর্তন করে দেবে না, বলা যাবে না, বলা যাবে না। কোনো সাংগঠনিক দায়বদ্ধতা থাকে এবং তার স্বার্থ রক্ষা, যদি তার স্বার্থের পুষ্ট তোমাকে স্বার্থপুষ্ট করে, তাহলে তুমি বলতে পারো না। ডিটো ঠাকুরের আদর্শ যে মেনে চলছে সেটাই ঠাকুরের সংগঠন, এটা আমার বোধে। আমারও তাই তো। যদি কেউ চেষ্টা করে অথচ পারছে না, এরকম তাকে দেখলে বোঝা যায়, চেষ্টার মধ্যে দিয়ে চেষ্টা করছে পারছি না বোঝা যায়, আর টোকাটুকি করছে তাও বোঝা যায়। টোকাটুকি গল্প যোগগুলো ফটাফট মনে পড়ে, টোকাটুকি করছিল দুটো ছেলে যে শাহজাহান কখনো ভাঙিয়া পড়িতেন না, সেটা পেছন সেটা দেখে লিখে দিল শাহজাহান কখনো জাঙিয়া পড়িতেন না। বাস্তব সেটা কি ব্যাপার, কি এই হবে অবস্থা। আপনি ধ্যাত্তেড়ে লেখক, কিন্তু ধ্যাত্তেড়ে মানে এইসব তথ্য জানি পাই, সমস্ত কিছু প্রয়োজন আছে, এমন কোনো জিনিস নেই যার প্রয়োজনীয়তা নেই, আমার মনে হয় তাই। যদি তুমি তার উপযোগিতা জানো এবং ব্যবহার করতে জানো। অসুবিধা কি হয়, অজায়গা কুজায়গায় ব্যবহার করলে মার খেতে হবে। আর বাজে এক্সাম্পল দিচ্ছি, আমার এখনই ফট করে মনে পড়লো, আমার বন্ধু আছে কিছু, ওই আমি যে কথা বললাম ওটা তো খারাপ কথা তো না, ভালো লাগছে। সব কিছুর প্রয়োজনীয়তা আছে বলছেন তো, পর্নোগ্রাফি এখন ছেলেমেয়েরা দেখে, ওটার প্রয়োজনীয়তা আছে, হতে পারে প্রয়োজনীয়তা আছে, এই জন্য বোঝা যাচ্ছে ওটা দেখা যায় ভয়ঙ্কর খারাপ, ওটা জানার জন্য দেখতে হতে পারে কয়েকদিন। যেমন সিগারেট খাওয়ার প্রয়োজনীয়তা আছে, আমি এমনি বলতে পারি ওটা খেলে লাংস ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যেতে পারে, ওটা খাওয়ার জন্য করতে পারে। ঠাকুর বলছেন ভালোটাও জানতে হবে, মন্দটাও জানতে হবে, এটা ওরা মন্দ ওটা জানতে হবে, অ্যাভয়েড করার জন্য ভালোটাকে আঁকড়ে ধরতে হবে, দুদিকেই জানতে হবে। যেটা না জানবো সব থেকে ডেঞ্জারাস অবস্থা, অজ্ঞতাই হচ্ছে পাপ। আমার ইয়ং বয়সে এরকম একটা কাজ করেছি, যত রকম নেশার দ্রব্য আছে বুঝলেন বাজারে, সব খেয়ে দেখেছি, ব্যাস হয়ে গেছে, আর খায় না এখন।
তবে চরস গাঁজা থেকে শুরু করে আমি খেয়েও দেখি আমার তো খাওয়ার আগে ইয়ে করে দিছে। হ্যাঁ এইসব টেম্পারমেন্টের ব্যাপারে আমারও একটা কোনো অভিজ্ঞতা আছে, সেটা আরও ভালো। আমি একজনকে বলেছিলাম চলো একটু মদ খেয়ে দেখা যাক, সে কী বলে জানো তো উত্তর? ভাবতেই পারবে না কী বলো বলো তো, সে বলো না খেয়েই দেখা যাক না। এই একটা আরেকটা দৃষ্টিভঙ্গি, এইটাই বেশি ভালো। আগুনে হাত দিয়ে দেখা যাক, হাত করে তার থেকে হাত না দিয়ে দেখা যাক, হাত তুলবেই না। তো এই যে বোধের স্তর আছে, চিন্তার স্তর আছে। আমি একটা লেখাতে লিখেছিলাম এই কথা, বরং চলো না করেই দেখা যাবে। না, আমার একটা উদ্দেশ্য ছিল দাদা, সেটা হলো যে এই যে নেশা করে যে বদমাইশিগুলো লোকে করে, সত্যি সত্যি নেশা করলে কি তার কমন সেন্সটা চলে যায়, এই সেন্সটা চলে যায়। এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা জিনিস খেয়ে দেখেছি না।